আমরা শুরু করব আজকে ইউনিট 2 ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। আমরা এই চ্যাপ্টারটা শুরু করব ওয়ার্ক ডান দিয়ে, যার বাংলা হচ্ছে কার্য। কার্য বলতে কি বোঝায়? আমরা কোনো একটা বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলে সেটার একটা ডিসপ্লেসমেন্ট হতে পারে। এবারে ডিসপ্লেসমেন্টটা সবসময় যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি সেই দিকেই হবে এমন কোনো কথা নেই। এমনও হতে পারে যে আমি একদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, ডিসপ্লেসমেন্ট অন্যদিকে হয়েছে। ইন অল কেসেস আমরা ওয়ার্ক ডান কিভাবে ডিফাইন করব? আমাদেরকে দেখতে হবে ফোর্সের কোন কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্টের অ্যালং এ কাজ করছে, এবং আমাদের সেই কম্পোনেন্টটা নিয়ে ডিসপ্লেসমেন্টের সাথে গুণ করে দিতে হবে, and thus we will get the amount of work done by that body. So from that scenario, the definition of work done should be when a force applied on the body and it displaces the body through a certain distance in the direction of force, then I can say that work is done. এবার আমরা ধরবো যে ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্স কিভাবে ক্যালকুলেট করব। একটা কনস্ট্যান্ট ফোর্স একটা বস্তুর উপরে অ্যাপ্লাইড হয়ে চলেছে। এইখানে বস্তুটা নেওয়া হয়েছে একটা কিউব, এবং তার উপরে যে কনস্ট্যান্ট ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে দ্যাট ইজ ডিনোটেড বাই এফ। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এফটা একটা ভেক্টর, এবং এই ভেক্টরটার প্রযুক্তির ফলে বস্তুটা ডিসপ্লেসড হয়েছে অ্যালং দ্য ডিরেকশন এস। এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবারে এই বস্তুটার উপর বল প্রয়োগের ফলে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেটা কিন্তু যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকে হয়নি। ফ্রম দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান আমাদেরকে দেখতে হচ্ছে যে ফোর্সের কোন কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্টের দিকে গেছে। আমরা দেখছি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ভেতরে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দ্যাট ইজ থিটা। সেই কারণে আমরা কি করলাম, যেহেতু ডিসপ্লেসমেন্টের অ্যালং এ ফোর্সের কম্পোনেন্টটা আমাকে নিতে হবে, আমি ফোর্সটাকে দুটো ভাগে ভাঙলাম। একটা হচ্ছে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট এফ কস থিটা, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইট, দ্যাট ইজ এফ সাইন থিটা। নাও ফ্রম দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান আমরা ওয়ার্ক ডানের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা তাহলে পেলাম W ইজ ইকুয়ালস টু এফ কস থিটা ইন্টু এস। এফ কস থিটাটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের অ্যালং এ ফোর্সের যে কম্পোনেন্ট ইন্টু এস, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। আবার আমরা জানি এ ডট বি ইজ ইকুয়ালস টু হয় এ বি কস থিটা, তাহলে এফ কস থিটা ইন্টু এস দ্যাট মাস্ট বি এফ ডট এস। So we get the mathematical form of work done as W is equals to F dot S. আগের স্লাইডে আমরা পড়েছিলাম ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। এই স্লাইডে পড়ব ওয়ার্ক ডান বাই আ ভ্যারিয়েবল ফোর্স। কোনো একটা বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আর সেই বস্তুটা ডিসপ্লেসড হলো, নট নেসেসারিলি যে বস্তুটার উপর সবসময় একটা কনস্ট্যান্ট ফোর্সই অ্যাপ্লাইড হবে, বরং এটাই মোস্ট জেনারেল যে বস্তুটার উপর একটা ভ্যারিয়েবল ফোর্স অ্যাপ্লাইড হবে এবং তার ফলে বস্তুটা ডিসপ্লেসড হবে। এইবার কনস্ট্যান্ট ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে বস্তুর ওপর ওয়ার্ক ডানটা কত হবে সেটা আমরা আগের স্লাইডে দেখেছি। দ্যাট ওয়াজ ভেরি সিম্পল, ওয়ার্ক ডান শুড বি ইজ ইকুয়ালস টু দ্য কনস্ট্যান্ট ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। কিন্তু যখনই ফোর্সটা ভ্যারিয়েবল হয়ে যাবে তখন কিন্তু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু কনসিডার দিস গ্রাফ। এই যে গ্রাফটা এঁকেছি, এইখানে দেখো ফিগার এ তে যে ছবিটা আছে সেটা কি দেখাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স দেখাচ্ছে। ডিসপ্লেসমেন্টটা দেখো আছে এক্স আই থেকে এক্স এফ, আর ফোর্সটা যে ভ্যারিয়েবল সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, কারণ দেখো ফোর্সটা প্রথমে অল্প ছিল, তারপর আস্তে আস্তে বাড়লো, দিয়ে একটা কনস্ট্যান্ট হয়ে গেল এরকম টাইপের। সো ফ্রম ফিগার এ আই ক্যান সে that a variable force Fx is applied and it has displaced the particle from xi to xf বলা যায়। এইবার আমরা করলাম কি, এই যে xi থেকে xf অব্দি গেল ভ্যারিয়েবল ফোর্সের ফলে এর করেসপন্ডিং ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। তার ফলে আমরা করলাম কি, কনসিডার ফিগার বি। আমরা যে গ্রাফটা পেলাম এই গ্রাফটাকে আমরা কতগুলো ছোট ছোট স্মল স্ট্রিপসে ভাঙলাম। The strips are very narrow. কতটা ন্যারো? যতটা ন্যারো তোমরা ভাবতে পারো, যতটা ন্যারো তোমরা ইমাজিন করতে পারো। Let us consider the width is delta x. দেখেছো ছবি দেয়া আছে শেডেড রিজিয়নটা।
এবার এই ডেল্টা এক্স ডেপথের, সরি এই ডেল্টা এক্স উইথের যে স্ট্রিপটা, এর করেসপন্ডিং ফোর্সটা কত হবে? দেখো যেহেতু ডেল্টা এক্সটা যতটা ন্যারো আমাদের ভাবা সম্ভব ততটাই ন্যারো, তার ফলে আমরা এটা ভাবতে পারি যে ওই ডেল্টা এক্স এর করেসপন্ডিং যে ফোর্সটা সেটা খুব একটা বেশি চেঞ্জ হয়নি ডেল্টা এক্স এই উইথের মধ্যে। সো উই ক্যান কনসিডার দ্য করেসপন্ডিং ফোর্স অ্যাজ আ কনস্ট্যান্ট ফোর্স এফএক্স। তাহলে এই ছোট্ট স্ট্রিপের মধ্যে যে ফোর্সটা সেটাকে আমরা নিয়ার অ্যাবাউট কনস্ট্যান্ট একটা এফএক্স ধরলাম, আর ডিসপ্লেসমেন্টটা ধরলাম ডেল্টা এক্স। তাহলে এই স্ট্রিপের করেসপন্ডিং যে ওয়ার্ক ডানটা হবে সেটা কি হবে? আমি তার নাম দিলাম ডেল্টা ডাব্লিউ। কেন ডেল্টা ডাব্লিউ? যেহেতু এই ন্যারো স্ট্রিপের করেসপন্ডিং খুব ছোট্ট ওয়ার্ক ডান, সেজন্য এটার নাম ডেল্টা ডাব্লিউ। তাহলে ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হলো? দ্য ফোর্স দ্যাট ইজ কনস্ট্যান্ট উই হ্যাভ কনসিডার্ড এফ এক্স ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা হচ্ছে ছোট্ট স্ট্রিপের যে লেন্থটা। এইবার আমরা করব কি, আমরা ধরে নেব এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপটা আমরা যে কোনো একটা জায়গায় ধরেছি তো এক্স পয়েন্টে। এবার আমরা ধরে নেব যে এই স্ট্রিপটা আমরা এক্স আই থেকে এক্স এফ অব্দি যতটা জায়গা আছে পুরোটা জুড়ে আমরা ছোট 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 স্ট্রিপ কনসিডার করব। তাহলে কি হলো, এক্স আই থেকে এক্স এফ অব্দি ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং যে স্ট্রিপ গুলো হবে সেই টোটাল স্ট্রিপ গুলোর যোগফলটাই হবে এক্স আই থেকে এক্স এফ অব্দি টোটাল ওয়ার্ক ডানটা। একটা ছোট্ট স্ট্রিপের ওয়ার্ক ডান যদি ডেল্টা ডাব্লিউ হয়, তাহলে এই গোটাটা আমরা যদি যোগ করি, গোটা স্ট্রিপ গুলো যোগ করি, সেইটা আমাকে টোটাল ওয়ার্ক ডানটা দেবে। সো দ্য টোটাল ওয়ার্ক ডান ইন স্ট্রিপ কনসেপ্ট কি দাঁড়াবে তাহলে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে? সাম ওভার অল দ্য স্মল স্ট্রিপস, দ্যাট ইজ ডেল্টা ডাব্লিউ। এবং আমরা আগের ইকুয়েশনেই দেখেছি ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স ডেল এক্স, এফ এক্স ডিএক্স মানে ডেল্টা এক্স। সেইটা সাবস্টিটিউট করে দিলাম ডেল্টা ডাব্লিউর জায়গায়। এবার আমরা এক্সটাকে রান করাবো কত থেকে কত অবধি? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট অবধি, দ্যাট ইজ দ্য সামেশন উইল রান ফ্রম xi টু xf। এইবার এইখানে আমরা যেটা পেলাম সেটা কিন্তু একটা অ্যাকচুয়ালি আমরা কি করেছি না, টোটাল কার্ভটাকে কতগুলো ছোট ছোট স্মল স্ট্রিপে ভাগ করেছি। এবার ব্যাপারটাকে আমাদেরকে কন্টিনিউয়াস করতে হবে। ছোট ছোট স্ট্রিপে যখন ভাঙছি তখন তো ব্যাপারটা ডিসক্রিট থাকছে, তো ব্যাপারটাকে আমাদেরকে কন্টিনিউয়াসে ভাঙতে হবে, নিয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা তখন এই ব্যাপারটাকে কন্টিনিউয়াস কনসেপ্টে নিয়ে যেতে গেলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই ডেল্টা এক্স গুলোকে আরো ছোট করে নিতে হবে, নিয়ারলি অ্যাবাউট জিরো করে নিতে হবে। দ্যাট ইজ উই হ্যাভ টু কনসিডার দ্য লিমিটিং কেস। সেই জন্য দেখো আমরা এখানে করেছি ডাব্লু, তো টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি করেছি, ডেল্টা এক্স টেন্স টু জিরো। মানে এত ছোট যে ওটা যদি প্রায় জিরোর কাছাকাছি হয়ে যায়, তাহলে দেখো স্ট্রিপগুলোর উইথ যত ছোট হবে তত ব্যাপারটা আরো কন্টিনিউয়াস হবে। তাহলে স্ট্রিপটার উইথ যদি নিয়ার অ্যাবাউট জিরো হয় তাহলে ব্যাপারটা টোটাল কন্টিনিউয়াস হয়ে যাবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ গেট দ্য ফাইনাল ওয়ার্ক ডান অ্যাজ ডাব্লু ইজ ইকুয়ালস টু, আমরা কি করেছি ডেল্টা এক্স টেন্স টু জিরো এই লিমিটটা নিয়েছি কিসের ওপর? এই যে স্ট্রিপের কনসেপ্টটা ছিল তার উপর, দ্যাট ইজ সামেশন অফ এক্স আই টু এক্স এফ এফ এক্স ডেল্টা এক্স। এবার এই লিমিটিং কেসটা নিলে ব্যাপারটা কন্টিনিউয়াস হয়ে গেল। কন্টিনিউয়াস হয়ে গেলে তখন আর আমরা সামেশন সাইনটা রাখবো না, আমরা জিনিসটাকে কি করব, ইন্টিগ্রেশন সাইনে নিয়ে যাব। দ্যাটস ওয়াই অন দ্য নেক্সট স্টেপ আই হ্যাভ রিটন যে লিমিটিং কেস নিয়ে আমরা পেয়েছি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এক্স আই টু এক্স এফ এফ এক্স, আর ডেল্টা এক্সটা হয়ে গেছে ডিএক্স। দিয়ে আমরা এই করেসপন্ডিং গ্রাফটা পেয়েছি, কন্টিনিউয়াস গ্রাফটা, যার তলায় যে টোটাল শেডেড রিজিয়নটা, এইটা আমরা বুঝতে পারছি যে গ্রাফের তলার টোটাল যে এরিয়াটা সেটাই আমাকে তাহলে টোটাল ওয়ার্ক ডানটা দিচ্ছে। সো ফর আ ভ্যারিং ফোর্স দ্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দ্য definite integral of the force over the given displacement. আমরা এই স্লাইডে পড়ব classification of work done. Work done consists of two vectors f and s. এই f আর s এর অ্যালাইনমেন্টের জন্য কত রকম ভাবে ক্লাসিফাই করা যায় ওয়ার্ক ডানকে। নাম্বার ওয়ান ইজ পজিটিভ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কখন পজিটিভ হবে? আমরা ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা থেকে জানি w is equals to f dot s, that is fs
cos theta। এইখানে বোঝা যাচ্ছে ওয়ার্ক ডানের পজিটিভিটি বা নেগেটিভিটি এইটা কিন্তু এফ বা এস এর ভ্যালুর ওপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে শুধুমাত্র cos থিটা টার্মটার উপর। মানে cos থিটা যখন পজিটিভ হবে তখন অবভিয়াসলি ওয়ার্ক ডান পজিটিভ হবে, এবং cos থিটা যখন নেগেটিভ হবে তখন ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। এবার cos থিটা কখন পজিটিভ হয়? আমরা জানি when the angle is acute, for acute angles cos theta is always positive and hence the work done। তাহলে আমরা দেখছি positive work done is actually W is equals to Fs cos theta when the angle between F and S is nothing but an acute angle। তার দুটো এক্সাম্পল দিই আমরা। একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। যখন একটা বস্তুকে ফ্রি ফল করতে দেওয়া হয় তখন বস্তুটার ডিসপ্লেসমেন্ট হয় টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, এবং তার উপর যে অ্যাপ্লাইড ফোর্স সেটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট অলসো অ্যাক্টস ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে আমরা দেখছি এই ক্ষেত্রে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোরই কিন্তু ডাইরেকশন সেম দিকে। So the cos theta, that is the angle between these two vectors, is 0. So cos theta is 1, and that's why W becomes just F into S, and this W is obviously the positive one. So here the work done has been positive. Now come to the second scenario, that is when I am pulling a roller। এই রোলার পুল করার ছবিটা আমরা ওয়ার্ক ডানের ফার্স্ট স্লাইডেই দিয়েছি। ওখানে দেখা গেছিল এফ যেদিকে অ্যাপ্লাইড হচ্ছে, ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে, তাদের ভেতর যে অ্যাঙ্গেলটা ছবি আঁকা হয়েছিল দ্যাট ওয়াজ থিটা, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। যেহেতু অ্যাঙ্গেলটা অ্যাকিউট, কাজে কস থিটার ভ্যালুটা পজিটিভ ছিল। কাজে এক্ষেত্রে আমরা বলতে পারি যে when I am pulling a roller, then the work done is positive। এবার আমরা চলে আসবো নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক পজিটিভ ওয়ার্ক ডানের কনসেপ্ট থেকেই আমরা বলতে পারি যে কস থিটাটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। এবং কস থিটা কখন নেগেটিভ হয়? when theta is obtuse। সো এফ আর এস এর ভেতরে যদি অবটিউজ অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে আমরা বলবো যে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। এবার এর এক্সাম্পলে আসি। ধরি একটা বডিকে নিচের দিকে না ফেলে উপর দিকে ছুড়ে দেওয়া হলো। এই ক্ষেত্রে বডির ওপর যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্কিং টু দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। অন দ্য আদার হ্যান্ড পার্টিকেলটাকে যে ছোড়া হয়েছে তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে। কাজেই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো ভেক্টর এফ এবং এস এর ভেতর যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দ্যাট ইজ 180 ডিগ্রি, which is an obtuse angle, and so the work done here is the negative work done। Now come to the second example, that is যখন একটা পার্টিকেলকে আমি একটা হরাইজন্টাল সারফেসের উপরে, একটা রাফ সারফেস হলে আরো ভালো হয়, যখন আমি একটা রাফ হরাইজন্টাল সারফেসের উপরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাচ্ছি, তখন কি হচ্ছে বস্তুটার উপর যেদিকে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উল্টো দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। সো দ্য ওয়ার্ক ডান বাই দিস ফ্রিকশনাল ফোর্স কি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিকশনাল ফোর্স যেদিকে কাজ করছে ডিসপ্লেসমেন্ট ইজ কমপ্লিটলি তার অপোজিট। সো ইন দিস কেস অলসো দ্য ওয়ার্ক ডান শুড বি নেগেটিভ। We come to a third point, a third example, যখন আমরা কোনো বস্তুর উপর ব্রেকস অ্যাপ্লাই করি, সে দু চাকাই হোক বা চার চাকাই হোক, when I am applying brake, মানে আমরা গাড়িটাকে থামাতে চাইছি। গাড়িকে থামাতে চাওয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি গাড়ির চাকা এবং রাস্তার উপর একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করা, এবং আমি দেখেছি ফ্রিকশনাল ফোর্সের দ্বারা কৃতকার্য ইজ অলওয়েজ নেগেটিভ। We have discussed it on the example 2. So when we are applying brake, in that case also we are doing negative work। এরপরে চলে আসো জিরো ওয়ার্ক ডান। জিরো ওয়ার্ক ডান একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটাও কিন্তু ওয়ার্ক ডানের এক্সপ্রেশন থেকেই আমরা বলতে পারি। জিরো ওয়ার্ক ডান কখন হবে? ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা জানি এফ এস কস থিটা। এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অথচ যদি ডিসপ্লেসমেন্ট না হয়, দ্যাট ইজ এস যদি জিরো হয়, তাহলেও ওয়ার্ক ডানটা জিরো হতে পারে। অথবা একটা সেকেন্ড কেস হতে পারে যে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করেছি কিন্তু কস থিটাটা জিরো হয়ে গেছে, তখনও কিন্তু ওয়ার্ক ডানটা জিরো হতে পারে। when cos theta is 0, that means theta equal to 90 ডিগ্রি। তার মানে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করেছি কিন্তু তার ফলে ডিসপ্লেসমেন্টটা হয়েছে ফোর্সের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে।
দেখা যাক এক্সাম্পলস। একটা ভারী ব্লক কে যখন আমরা মুভ করার চেষ্টা করছি, কিন্তু সেটা মুভ করছে না, তখন কি হচ্ছে, তার ডিসপ্লেসমেন্টটা জিরো হচ্ছে, দ্যাট ইজ এস ইজ ইকুয়ালস টু জিরো। কাজেই আমরা ব্লকটাকে ঠেলাঠেলি করে যতই ক্লান্ত হয়ে পড়ি না কেন, ম্যাথমেটিক্যালি দ্য ওয়ার্ক ডান ইজ জিরো। নাম্বার টু, আমরা কনসিডার করতে পারি যে a person carrying some load on his head and he is walking along a straight path। তাহলে সে যখন তার মাথায় একটা লোড নিয়ে যাচ্ছে, তো সেই লোডটা কোন দিকে ফোর্স দিচ্ছে? টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, মানে মাটির দিকে। আর তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কিন্তু সামনের দিকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো ভেক্টর, দ্যাট ইজ দ্য ফোর্স, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্সন ইজ 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে ওয়ার্ক ডান ইজ জিরো, কারণ এক্ষেত্রে cos থিটার থিটাটা 90 ডিগ্রি হয়ে যাওয়ায় cos থিটা শুড বি জিরো। আরেকটা খুব পপুলার এক্সাম্পল হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আমরা এটা রোটেশনাল মোশনেও দেখেছি, এখানে আরেকবার রিক্যাপ করব। সেন্ট্রিপেটাল ফোর্স সবসময় কাজ করে টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, আর তার ফলে বস্তুটা ডিসপ্লেসড হতে চায় অ্যালং দ্য ট্যানজেন্ট টু আ সার্কেল। এবার একটা ট্যানজেন্ট আর একটা রেডিয়াস, তার মধ্যে অ্যাঙ্গেল সবসময় হয় 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই উই ক্যান সে that centripetal force is actually a no work force or zero work force। এবার আমরা আরেক ধরনের ওয়ার্ক ডান পড়বো, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ডেফিনেশনে আমরা দেখেছি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটোর ব্যাপার থাকে। ফোর্সটাকে আমাদেরকে বারবার বলে দিতে হয় ফোর্সটা এদিকে কাজ করছে, ওদিকে কাজ করছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে দ্য ওয়ার্ক ডান ইজ অলওয়েজ ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং সেই ফোর্সটা সবসময় নিচের দিকে কাজ করে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। কাজেই আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ডান মানে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোর্সটা আমাদের নোন এবং তার ডিরেকশনটাও অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নোন। একটা লোক যদি একটা এম মাসের একটা স্টোনকে এইচ হাইট অব্দি তোলে, তাহলে সে কি করলো? গ্র্যাভিটেশনের এগেনস্টে কাজ করলো, কারণ গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানছিল। তার এগেনস্টে ও বস্তুটাকে এইচ হাইট অব্দি তুলেছে। তাহলে হি ইজ ডুইং ওয়ার্ক এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে তার ওয়ার্ক ডানটা কত হবে? ডাব্লু ইজ ইকুয়ালস টু এম জি এইচ। কেন এম জি এইচ? না, ডাব্লু মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এদিকে আমরা বললাম যে ফোর্স ফোর্স ব্যাপারটা গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা জানি। কেন না, ফোর্স এই ক্ষেত্রে হবে গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ দ্য ওয়েট অফ দ্য বডি, ওজন, বস্তুর ওজন। বস্তুর ওজনকে আমরা কিভাবে ডিনোট করি? এম ইন্টু জি। সো দ্য ফোর্স ইজ এম জি and the height, that is the displacement, is h. That's why the gravitational work done should be wg is equals to mgh। এখানে জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালুটা আমাদের সবসময় মুখস্থ রাখা উচিত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এসআইতে বলি, আর সিজিএসে বললে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলে আসি ওয়ার্ক ডানের ডাইমেনশন কি হয়। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন ইন্টু ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন আমরা সবসময় মুখস্থ রাখি, mlt টু দি পাওয়ার -2। তার সাথে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হচ্ছে লেন্থের ডাইমেনশন। সো mlt টু দি পাওয়ার -2 ইন্টু l should be the dimension of work done, and that is ml square t to the power -2। এরপরে চলে আসি ইউনিট অফ ওয়ার্ক। ওয়ার্ক ডানের দু ধরনের ইউনিট হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। অ্যাবসোলিউট ইউনিটটার সাথে আমরা কিন্তু খুবই পরিচিত, জুল আর আর্গ। এসআইতে হচ্ছে জুল আর সিজিএস এ হচ্ছে আর্গ। এটা হচ্ছে ব্যবহারিক ইউনিট। আর গ্র্যাভিটেশনাল ইউনিটটা সেটা হচ্ছে, যখন আমরা নামটা থেকেই বুঝতে পারছি যে যখন ওয়ার্ক ডানটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে
আমরা মেজার করছি, তখন তার করেসপন্ডিং যখন আমরা কোনো ইউনিট ফরমেশনে আনতে চাই ব্যাপারটাকে, তখন আমরা ইউজ করি গ্র্যাভিটেশনাল ইউনিট। আর গ্র্যাভিটেশনাল ইউনিটটাকে আমরা সিজিএস এসআই দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এসআই গ্র্যাভিটেশনাল ইউনিটের এসআই পার্টটা হচ্ছে কেজি মিটার, আর সিজিএস পার্টটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার। আগের স্লাইডে আমরা ওয়ার্কের ডিফারেন্ট ইউনিটস এর নামগুলো জেনেছি। এই স্লাইডে আমরা সেই ইউনিটগুলোর করেসপন্ডিং ডেফিনেশনস জানবো এবং তাদের ইন্টাররিলেশন জানবো। We will start from absolute unit. আগের স্লাইডেই দেখেছি এসআই সিস্টেমে অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক ডান ছিল জুল, আর সিজিএস সিস্টেমে ওয়ার্ক ডানের ইউনিট ছিল আর্ক। এবার 1 জুল ওয়ার্ক ডান বলতে কি বোঝায়? ওয়ার্ক ডান মানেই আমরা জানি যে একটা ফোর্স থাকবে আর ডিসপ্লেসমেন্ট থাকবে। সো ফ্রম দিস এক্সপ্রেশন, এখান থেকেই আমরা কিন্তু জুলের ডেফিনেশনটা পেতে পারি। 1 জুল ইজ ইকুয়ালস টু লিখেছি দেখো 1 নিউটন ইন্টু 1 মিটার। তার মানে কি? এবার আমরা যদি 1 জুলকে ডিফাইন করতে চাই, আমরা এইভাবে বলতে পারি যে একটা কোনো বস্তুকে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরাতে পারি, তাহলে সেই বস্তুর দ্বারা কৃতকার্য কত হবে? 1 জুল। এবার এসো জুলের ডেফিনেশনটা কি লিখেছি দেখা যাক। Work done is said to be 1 joule when a force of 1 newton actually moves a body through a distance of 1 meter in the direction of applied force. That's কি দাঁড়ালো 1 joule is equals to 1 newton into 1 meter. Similarly আমরা এরপর যাব আর্গে। মনে রাখতে হবে আর্গ মানে হচ্ছে ওয়ার্কের ইউনিট, তার মানে একটা ফোর্সের পার্ট থাকবে, একটা ডিসপ্লেসমেন্টের পার্ট থাকবে, কিন্তু সিজিএস এ। তাহলে 1 আর্ক ইজ ইকুয়ালস টু কত হবে? 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। এটাকে তাহলে কিভাবে ডিফাইন করব? যে এক ডাইন কোনো একটা বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করে যদি সেটাকে 1 সেন্টিমিটার ডিসপ্লেস করা যায়, তাহলে সেই বস্তুর দ্বারা কৃতকার্য হবে 1 আর্ক। এরপরে আমরা চলে যাব জুল আর আর্গের ভেতরে রিলেশন। 1 জুল ইজ ইকুয়ালস টু দেখো 1 নিউটন ইন্টু 1 মিটার। আবার আমরা আগেই করেছি 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। তাহলে কি দাঁড়ালো 10 to the power 7 ডাইন সেন্টিমিটার। And from the definition of arc, we know that dyne centimeter is equals to arc. So 1 joule is equals to 10 to the power 7 arc. এরপর আমরা চলে যাব গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিটে আমরা ফার্স্টেই দেখেছি এসআই সিস্টেমে যে গ্র্যাভিটেশনাল ইউনিটটা ছিল তার নাম ছিল হচ্ছে কেজি মিটার। দেখা যাক কেজি মিটার কাকে বলে। এটাও কিন্তু আমরা জানি যে ওয়ার্ক ডানের ইউনিট, কাজেই একটা ফোর্স থাকবে, একটা ডিসপ্লেসমেন্ট থাকবে। শুধু এখানে তফাৎ এটাই যে যেহেতু গ্র্যাভিটেশনাল ইউনিট, কাজেই ফোর্সটা হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে দেখো 1 কেজি মিটারকে আমি লিখেছি ফর্মুলায় 1 কেজি ফোর্স ইন্টু 1 মিটার। 1 কেজি ফোর্স বলতে কি বোঝাচ্ছে? 1 কেজি ফোর্স মানে হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যতটা ফোর্স অ্যাপ্লাইড হয়। 1 কেজি ভরের বস্তুর উপর কতটা ফোর্স অ্যাপ্লাইড হয়? এম ইন্টু জি। এখানে এমটা বলে দিয়েছে 1 কেজি, তার মানে জি এর ভ্যালুর সমান ফোর্স অ্যাপ্লাইড হয়। সো 1 কেজি ফোর্স অ্যাকচুয়ালি ইজ ইকুয়ালস টু 9.8 নিউটন, তাই তো? 1 কেজি ফোর্স মানে হচ্ছে 1 কেজি ইন্টু অ্যাক্সিলারেশনের জায়গায় বসবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাজেই 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 1 নিউটন। তাহলে 1 কেজি ফোর্সের জায়গায় বসলো 9.8 নিউটন, এটা বোঝা গেল। ইন্টু হচ্ছে 1 মিটার, তাহলে কি দাঁড়ালো 9.8 নিউটন ইন্টু 1 মিটার। এবার আমরা জুলের এক্সপ্রেশনটার দিকে তাকাবো। 1 নিউটন ইন্টু 1 মিটার হচ্ছে 1 জুল, তাহলে 9.8 নিউটন মিটার মানে হচ্ছে 9.8 জুল। So 1 kg meter is actually 9.8 joule.
এবার এটার এক্সপ্রেশন আমি তো পেয়ে গেলাম, রিলেশনও পেয়ে গেলাম 1 কেজি মিটারের সাথে জুলের সম্পর্ক। 1 কেজি মিটার ব্যাপারটা তাহলে কি? ঠিক জুল বা আর্গে যেরকম ভাবে আমরা ডেফিনেশন দিয়েছি সেই রকমই ডেফিনেশন দেব, যে কোনো বস্তুর ওখানে কি ছিল, যে কোনো বস্তুর ওপরে আমরা 1 নিউটন বল প্রয়োগ করেছি, তার ফলে সেটা 1 মিটার গেছে, বা 1 লাইন বল প্রয়োগ করেছি, সেটা 1 সেন্টিমিটার সরেছে। এখানে আমরা বলবো যে একটা 1 কেজি ভরের বস্তুকে আমি ফ্রি ফল করতে দিলাম। এখানে কিন্তু ফ্রি ফল করতে দিলাম মানেই ধরে নেওয়া হচ্ছে যে the body is falling under gravity, that is gravitational force is acting on it। একটা 1 কেজি ভরের বস্তুকে আমি ফ্রি ফল করতে দিলাম, তার ফলে সে যদি 1 মিটার ডিসপ্লেসমেন্ট যায়, মানে 1 মিটার ডিসপ্লেসমেন্ট কভার করে, তাহলে আমি বলবো যে তার দ্বারা, সেই বস্তুর দ্বারা কৃতকার্য হচ্ছে 1 কেজি মিটার। সিমিলারলি আমরা চলে যাব গ্রাম সেন্টিমিটার, সেই একই জিনিস কেজি মিটারের মতোই, শুধু এখানে মনে রাখতে হবে ব্যাপারটা সিজিএস এ হবে। কাজেই 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু কি হবে, 1 গ্রাম ফোর্স ইন্টু 1 সেন্টিমিটার। এবার 1 গ্রাম ফোর্স মানে এখানে যেহেতু পুরো ব্যাপারটাই সিজিএস এ হচ্ছে, কাজেই 1 গ্রাম ফোর্স ইজ ইকুয়ালস টু হবে 980 ডাইন। ওখানে যেমন 1 কেজি ফোর্স মানে 9.8 নিউটন ছিল, এখানে 1 গ্রাম ফোর্স মানে 980 ডাইন হবে, ইন্টু 1 সেন্টিমিটার। আবার আমরা জানি ডাইন সেন্টিমিটার মানে আর্গ, আর্গের ডেফিনেশন থেকে, তাহলে 980 আর্গ হয়ে গেল। তাহলে দেখো এই রিলেশনটা থেকে আমি কিন্তু গ্রাম সেন্টিমিটার থেকে আর্গের কনভার্সনটাও পেয়ে গেলাম। এবার আমাদের জানতে হবে গ্রাম সেন্টিমিটার ডেফিনেশনটা কিভাবে দেব। যেরকম ভাবে কেজি মিটারটা দিয়েছিলাম ঠিক ওইভাবেই দেব। এইখানে বলতে হবে কি, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে আমি যদি ফ্রি ফল করতে দিই, তাহলে সেটা যদি 1 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করে, then the applied force on that body is 1 গ্রাম সেন্টিমিটার। তাহলে গ্রাম সেন্টিমিটার আর কেজি মিটারের মধ্যে রিলেশনটা কি হলো, খুব ইজি। 1 কেজি মিটার, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 10⁻³ গ্রাম হলো। আর মিটার ছিল, মিটারটাকে 100 সেন্টিমিটারে নিয়ে গেলাম, তার মানে 10⁻³ গ্রাম, 10⁻² সেন্টিমিটার, 1 কেজি মিটার মানে ইজ ইকুয়ালস টু কি গেল, 10⁻³ ইন্টু 10⁻² করলে পাবো 10⁵ গ্রাম সেন্টিমিটার। So we have got the definitions and all the interrelations among the all four। এরপর আমরা চলে আসবো পাওয়ারে। পাওয়ার, যার বাংলা হচ্ছে ক্ষমতা। যে বস্তু যত তাড়াতাড়ি কাজ করবে তার পাওয়ার তত বেশি, আর যে যত আস্তে ধীরে সুস্থে কাজ করবে তার পাওয়ার তত কম। So from this concept we can say the definition of power as the rate at which the body can do work। তার মানে পাওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি the rate of change of work done, P is equals to W/T। আবার আমরা এটা জানি W is equals to F dot S, এর আগের স্লাইডগুলো থেকে দেখেছি। তাহলে আমরা P is equals to W/T যেরকম লিখতে পারি, এটাও লিখতে পারি P is equals to W/T is equals to F dot S by T। এবার এই F dot S by T টাকে আমরা একটু কায়দা করে লিখব, F dot S by T। এবার এই S by T জিনিসটার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আমরা রোটেশনাল রেক্টিলিনিয়ার মোশনের ফার্স্ট চ্যাপ্টার, পার্টিকুলার ডাইনামিক্স এর ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল রেক্টিলিনিয়ার মোশন, ওইখানে আমরা পড়েছিলাম কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে ভেলোসিটি। তাহলে সেটা সাবস্টিটিউট করে দিলাম, তাহলে আমি পাওয়ার ইজ ইকুয়ালস টু পেলাম এফ ডট ভি। তাহলে পাওয়ারকে W/T বলেও লেখা যায়, আবার এফ ডট ভি বলেও লেখা যায়। এবার আসি পাওয়ারের ডাইমেনশনে। পাওয়ারের ডাইমেনশন কি হবে, ওয়ার্কের ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন। ওয়ার্কের ডাইমেনশন করেছি আগের স্লাইডে, mL²T⁻², আর টাইমের ডাইমেনশন জানি T। তাহলে পাওয়ারের ডাইমেনশন কি দাঁড়ালো, mL²T⁻³ এবারে চলে আসবো পাওয়ারের ইউনিটে। ওয়ার্ক ডানের মতোই পাওয়ারেরও ইউনিটকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, তার আন্ডারে দেখো দুভাগ করেছি সিজিএস আর এসআই। এসআই তে আছে ওয়াট আর সিজিএস এ আছে আর্ক পার সেকেন্ড। অ্যান্ড দ্য সেকেন্ড টাইপ হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট, সেটারও সিজিএস এসআই দুটো আছে দেখো। এসআই তে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস এ হচ্ছে
গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে আমরা পাওয়ারের বিভিন্ন ইউনিটস গুলোর ইন্টার রিলেশন এবং তাদের ডেফিনেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা শুরু করি অ্যাবসলিউট ইউনিট দিয়ে। আমরা আগের স্লাইডে দেখেছি দ্য এসআই ইউনিট, দ্যাট ইজ অ্যাবসলিউট ইউনিটের আন্ডারে যে এসআই পার্টটা ছিল সেটা ছিল ওয়াট। 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? আমরা জানি ক্ষমতা মানেই হচ্ছে কার্য বাই সময়, মানে কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা। কাজেই 1 ওয়াট পাওয়ার বলতে আমরা বোঝাবো কোনো একটা বস্তু যদি একক সময় মানে 1 সেকেন্ড সময় 1 জুল কার্য করে তাহলে তার ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। সিমিলারলি আর্ক পার সেকেন্ড হচ্ছে কোনো একটা বস্তু যদি 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করে সেটা হচ্ছে 1 আর্ক সেকেন্ড। এটা ছাড়া কিলোওয়াট, মেগাওয়াট এই ইউনিটগুলো আমাদের পপুলারলি নোন ইউনিটস আছে পাওয়ারের। এরপর আমরা চলে যাব গ্র্যাভিটেশনাল ইউনিটে। গ্র্যাভিটেশনাল ইউনিট কথাটার থেকেই আমরা বুঝতে পারছি এখানে গ্র্যাভিটি জড়িত। পাওয়ারের করেসপন্ডিং যে ফোর্স আছে মানে পাওয়ারের করেসপন্ডিং ওয়ার্ক এবং ওয়ার্কের করেসপন্ডিং যে ফোর্স আছে সেই ফোর্সটা যখন গ্র্যাভিটেশনাল ফোর্স তখন আমরা গ্র্যাভিটেশনাল ইউনিট ইউজ করব। তাহলে আমরা এই ফার্স্টেই চলে আসি এসআই ইউনিট গ্র্যাভিটেশনাল ইউনিটের, দ্যাট ইজ কেজি মিটার পার সেকেন্ড। কোনো একটা 1 কেজি ভরের বস্তুকে যদি আমি ফ্রি ফল করতে দিই তাহলে সেটা 1 সেকেন্ড সময় যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা সেই বস্তুর পাওয়ার বলবো 1 কেজি মিটার পার সেকেন্ড। এবার গ্র্যাভিটেশনাল ইউনিটের সাথে অ্যাবসলিউট ইউনিটের সম্পর্কটা আমাদের জানা দরকার। 1 কেজি মিটার পার সেকেন্ড। এবার একটা কেজি মিটারকে কি করে জুলে নিয়ে যাওয়া যায় আমরা ওয়ার্কের যখন ইউনিটস গুলো পড়ছিলাম নিয়ে ডিসকাস করছিলাম সেখানে দেখেছি। সো 1 কেজি মিটার হচ্ছে 9.8 জুল। সো 1 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে 9.8 জুল পার সেকেন্ড। এবং আমরা একটু আগেই দেখেছি জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট। সো 1 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু 9.8 ওয়াট। এরপর চলে আসি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। একটা 1 গ্রাম ভরের বস্তুকে যদি ফ্রি ফল করতে দিই এবং সে যদি 1 সেকেন্ড সময় 1 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট কভার করে then I can say that the power of that body is 1 gram centimeter per second. আমরা কার্যের স্লাইডটাতে দেখেছিলাম যে 1 গ্রাম সেন্টিমিটার মানে 980 আর্ক, তাহলে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু হবে 980 আর্ক পার সেকেন্ড। আমরা পাওয়ারের আরেকটা পপুলার ইউনিট পড়বো, খুবই পপুলার ইউনিট, সেটা হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার হচ্ছে একটা এফপিএস ইউনিট। এটা এমন একটা এফপিএস ইউনিট যেটা নাকি এখনো যে 2-4টে এফপিএস ইউনিট আমরা আমাদের কাজে লাগাই তার মধ্যে একটা খুব দরকারি। হর্স পাওয়ার জেনারেলি কিসে ব্যবহৃত হয়? কোনো মোটরের শক্তি ক্ষমতা বোঝাতে, মোটর জাতীয় কোনো জিনিসের, গাড়ির মোটর হতে পারে বা পাম্পের মোটর হতে পারে, এই রকম জাতীয় জিনিসের ক্ষমতা বোঝাতে এখনো অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার ইউনিটটা ইউজ করা হয়। এখন 1 হর্স পাওয়ার বলতে কি বোঝাচ্ছে? ওয়ান হর্স পাওয়ার বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বস্তু যদি 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য সম্পন্ন করে। এখানে ফুট তারপরে স্ল্যাশ দিয়ে এলবি লেখা আছে, এলবি স্ট্যান্ডস ফর পাউন্ড। এইবার দেখা যাক হর্স পাওয়ারের সাথে ওয়াটের কি সম্পর্ক। কেন হর্স পাওয়ার একটা এফপিএস ইউনিট এবং আমরা হ্যাবিচুয়েটেড উইথ সিজিএস অ্যান্ড এসআই ইউনিট, দ্যাটস ওয়াই এফপিএস টু সিজিএস এসআই কনভার্সনটা আমাদের খুব জানা দরকার। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে বাই দ্য ডেফিনেশন 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এবার আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে মানে ফুট পাউন্ডকে কিভাবে মিটার, কেজি এসবে নিয়ে যাওয়া যায় এইগুলো যদি আমরা কনভার্সনটা একটু দেখি বা মুখস্থও রাখতে পারি তাহলে আমরা দেখবো যে 1 ফুট পাউন্ড ইজ ইকুয়ালস টু 1.356 জুল। তাহলে ফুট পাউন্ডের জায়গায় আমরা 1.356 জুল বসিয়ে দিলে পেয়ে গেলাম 550 ইন্টু 1.356 জুল পার সেকেন্ড। আবার এটা জানি জুল পার সেকেন্ড মানে ওয়াট, আর এই 550কে 1.356 দিয়ে গুণ করলে আমরা পাবো 746। সো 1 হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু 746 ওয়াট। নাও উই উইল নো হোয়াট ইজ এনার্জি। এনার্জির বাংলা হচ্ছে শক্তি। কোনো একটা বস্তুর ভেতর
কতটা এনার্জি সঞ্চিত আছে সেটা আমরা কি করে বুঝি? না বস্তুটা কতটা কার্য করছে সেইটা দেখে। যে বস্তু যত বেশি কাজ করে তার আমরা বলি এনার্জি খুব বেশি, এবং ভাইস ভার্সা, মানে যে বস্তু আমরা দেখি যে বেশি কাজ করতে পারছে না তখন বলি যে সেই বস্তুর এনার্জি বেশ কম। So from that point of view we can define energy as it is the capacity of doing work. কার্য করার ক্ষমতাকেই বলা হয় এনার্জি। আমরা দেখছি যেহেতু এনার্জিটা কার্য দিয়েই পরিমাপ করা যাচ্ছে, কাজেই আমরা এখানে বলতে পারি যে এনার্জির ইউনিট এবং ডাইমেনশন কার্যের ইউনিট এবং ডাইমেনশনের সাথে সমান হবে। এই কারণে এনার্জির ডাইমেনশন হবে কার্যের ডাইমেনশন, দ্যাট ইজ ml²T⁻², এবং এনার্জির ইউনিট হবে কার্যের ইউনিট, দ্যাট ইজ SI তে জুল এবং CGS এ আর্গ। এছাড়াও এনার্জির নিজস্ব কিছু প্র্যাকটিক্যাল ইউনিটস আছে, যেমন ইলেকট্রন ভোল্ট, শর্টে লিখেছি ইভি, কিলোওয়াট আওয়ার শর্টে লিখেছি KWH, এবং ক্যালোরি শর্টে লিখেছি ক্যাল। এবার আমরা জেনে নেব এনার্জির এই যে এতগুলো ইউনিটস পেলাম এদের মধ্যে ইন্টার রিলেশন কি। জুল এবং আর্গের রিলেশন আমরা ওয়ার্ক ডানের স্লাইডেই দেখেছি। 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁻7 আর্গ। এটা কিভাবে আসে সেটা আমরা ওয়ার্ক ডানের স্লাইডটা দেখলেই দেখতে পাবো। এরপর আসি ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে রিলেশন। 1 ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় একটা ইলেকট্রনকে আমরা একটা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাই তাহলে সেটা যতটা কার্য করবে, দ্যাট শুড বি 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইজ অ্যাকচুয়ালি দ্য চার্জ অফ 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। আমাদের মাথায় রাখা দরকার যে একটা ইলেকট্রনের চার্জ হয় 1.6 into 10⁻⁻19 কুলম্ব। So the relation between 1 electron volt and joule becomes 1.6 into 10⁻19 joule. এরপর আমরা চলে আসব 1 কিলোওয়াট আওয়ার আর 1 জুলের ভেতর কি সম্পর্ক। 1 কিলোওয়াট আওয়ার, কিলো মানেই আমরা জানি 10⁻3, তাহলে কিলোওয়াট আওয়ারকে ওয়াট আওয়ারে নিয়ে যেতে গেলে আমাদের 10⁻3 দিয়ে গুণ করতে হবে। So 1 kilowatt hour is equals to 10⁻3 watt hour. এবার আমরা ওয়াট আওয়ারটাকে ওয়াট সেকেন্ডে নিয়ে যেতে চাইছি। আমরা জানি 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, কাজেই 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়ালস টু 3600 ওয়াট সেকেন্ড হবে। So 10⁻3 watt hour becomes 10⁻3 into 3600 watt second. এবার আমাদের মনে করা দরকার ওয়াট মানে কি। ওয়াট মানে আমরা এর আগের স্লাইডেই পড়েছি, ওয়াট ইজ ইকুয়ালস টু হচ্ছে জুল বাই সেকেন্ড। তাহলে আমরা দেখছি এখানে সেকেন্ড সেকেন্ড কেটে গেলে পড়ে থাকবে জুল। তাহলে এই যে নিউমেরিক্যাল ক্যালকুলেশনটা রয়েছে 10⁻3 into 3600 ওয়াট সেকেন্ড, সেইটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে দাঁড়াবে 3.6 into 10⁻6 জুল। So 1 kilowatt hour becomes 3.6 into 10⁻6 joule. এরপর চলে আসি এনার্জির একটা সব থেকে প্রচলিত ইউনিট ক্যালোরি। এই ক্যালোরির সাথে জুলের কি সম্পর্ক। 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 লেখা থাকে অনেক সময়, মোর প্রিসাইজলি 4.18 জুল। এরপর আমরা চলে যাব মাস এনার্জি ইকুইভ্যালেন্স। আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলেছিলেন যে কোনো একটা মেটেরিয়াল পার্টিকেল বলতে যার একটা মাস আছে, সেই মাসওয়ালা যে কোনো পার্টিকেল ইজ অ্যাকচুয়ালি আ ফর্ম অফ এনার্জি, এবং সেই মাসটাকে এনার্জিতে কিভাবে কনভার্ট করা যায়, দেয়ার ইজ আ রিলেশন E ইজ ইকুয়ালস টু mc², যেখানে E হচ্ছে দ্য ইকুইভ্যালেন্ট এনার্জি অফ দ্য মাস m অ্যান্ড c ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। এই ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়ামের ভ্যালুটা কত সেটা কিন্তু মুখস্থ রাখা উচিত, দ্যাট ইজ 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। এইবার আমরা বিভিন্ন মাসের ক্ষেত্রে এর করেসপন্ডিং এনার্জিটা কত হবে সেটা একটু ক্যালকুলেশন করে দেখব। আমরা ধরে নিই 1 AMU মাস। 1 AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। 1 AMU মাস বলতে আমরা জেনারেলি বুঝি একটা প্রোটনের করেসপন্ডিং মাস।
that is 1.67 into 10 to the power minus 27 kg. এবার একটা 1 AMU মাসের corresponding energy কত হবে? এই E is equals to mc square রিলেশনে আমি মাসের জায়গায় 1 AMU that is 1.67 into 10 to the power minus 27 kg বসালাম এবং C এর জায়গায় velocity of light that is 3 into 10 to the power 8 meter per second সেকেন্ডটা বসালাম দিয়ে m c স্কোয়ার আছে যেহেতু m into c স্কোয়ার করলাম তাহলে আমরা পাবো E is equals to মানে এনার্জি is equals to 1.5 into 10 to the power minus 10 জুল। এইবার আমরা জুল আর ইলেকট্রন ভোল্টের কনভার্সনটা জানি এর একটু আগেই আমরা পড়লাম বিভিন্ন ইউনিটসের ভেতরে যে রিলেশনটা আছে সেইখান থেকে আমরা জানতে পারি যে জুল আর ইলেকট্রন ভোল্টের কনভার্সনটা কি। সেই জুল আর ইলেকট্রন ভোল্টের কনভার্সনটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা দেখব দিস জুল that is 1.5 into 10 to the power minus 10 joule will be equivalent to 931 mega electron volt. মেগা মানে হচ্ছে 10 to the power 6। তাহলে আমাদের এটাকে মাথায় রাখতে হবে যে 1 AMU mass is actually equivalent to 931 mega electron volt of energy। এইবার আমরা যদি এই মাসটা ধরে নিই 1 কেজি তাহলে সেটা কত হবে? সিমিলারলি আমরা কি করব E is equals to mc স্কোয়ার এই ফর্মুলাতে m এর জায়গায় 1 কেজি বসাবো আর c এর জায়গায় 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড বসাবো দিয়ে আমরা ইটা ক্যালকুলেট করব আমরা পাবো E is equals to 9 into 10 to the power 16 joule। I will give the concept of kinetic energy। কাইনেটিক এনার্জি যার বাংলা হচ্ছে গতিশক্তি। এই টার্মটা থেকেই আমরা বুঝতে পারি যে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি তার মানে গতির জন্য যে শক্তি তৈরি হয়েছে। From that point of view, I can say that the kinetic energy of a body is the energy possessed by the body by virtue of its motion। খুব স্বাভাবিকভাবেই যে বস্তুর গতি আছে তার গতিশক্তি আছে, যে বস্তু স্থির তার কিন্তু কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। এবার আমরা কাইনেটিক এনার্জি দুটো এক্সাম্পল বলছি। প্রথমে আমরা ধরে নিই একটা গান ফায়ার করা হলো। গান ফায়ার করলে একটা বুলেট ছিটকে বেরিয়ে আসে এবং টার্গেটে হিট করে। টার্গেটে হিট করার জন্য যতটা শক্তি প্রয়োজন সেই শক্তি বুলেট জোগাড় করে কোথা থেকে? ওই যে গান ফায়ার করা হলো তারপরে বুলেটটা খুব জোরে ছুটে গেল ওই ভেলোসিটিটা থেকে, ওই মোশনটা থেকে ও কাইনেটিক এনার্জি সংগ্রহ করে বুলেটটা এবং সেই এনার্জি নিয়ে ও টার্গেটের ওপরে টার্গেটে ধাক্কা মারে। নেক্সট চলে আসি উইন্ডমিল। উইন্ডমিল আমরা অনেকেই দেখেছি বা না দেখে থাকলেও নেটে দেখেছি। ওইখানে উইন্ডমিলের ক্ষেত্রে কি হয় একটা বিশাল বড় একটা চাকা মতো থাকে সেইটাকে হাওয়া ঘোরায়। হাওয়া ঘোরায় মানে কিন্তু অ্যাকচুয়ালি হাওয়ার গতিশক্তি ওই অত বড় চাকাটাকে ঘোরাতে সাহায্য করে। এরপর আমরা চলে আসবো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন। কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি হবে? এটা জানার জন্য আমরা প্রথমে ধরে নিই যে m মাসের একটা বস্তু প্রথমে স্থির অবস্থায় আছে, তাকে একটা F বল প্রয়োগ করা হলো। যেহেতু বল প্রয়োগ করা হয়েছে বস্তুটার ওপর অতএব আমরা জানি যে বল প্রয়োগ করলে কোনো বস্তু সে চলতে শুরু করতে পারে। ধরলাম বস্তুটা চলতে শুরু করলো এবং কিছু সময় পরে সে s ডিস্টেন্স অতিক্রম করে a অ্যাক্সিলারেশন সহ মুভ করার পরে তার ভেলোসিটি হলো স্মল v। এই অবস্থায় আমরা এই রিলেশনটা লিখতে পারি v স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস as। এই রিলেশনটার কথা আমরা রেক্টিলিনিয়ার মোশনে পড়েছিলাম। এখানে v টা হচ্ছে ফাইনাল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, a হচ্ছে অ্যাক্সিলারেশন আর s হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট ইট হ্যাজ কভার্ড। এইখানে যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে কাজেই আমরা u ইজ ইকুয়ালস টু 0 বসাতে পারি। কাজেই আমরা পেয়ে যাব v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as। সেখান থেকে আমরা খুব স্বাভাবিকভাবেই সরল করলে পেয়ে যাব a ইজ ইকুয়ালস টু v স্কোয়ার বাই 2s। এইবার আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি যে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন।
এবার আমরা এই অ্যাক্সিলারেশনের জায়গায় v²/2s বসিয়ে দিলাম। তাহলে এবার বস্তুর দ্বারা কৃত কার্য কি হবে? আমরা এর আগেই পড়েছি, কৃত কার্য মানে প্রযুক্ত বল ইন্টু সরণ, দ্যাট ইজ F ইন্টু এস। এফ এর জায়গায় আমরা ঠিক এর আগেই যে এক্সপ্রেশনটা পেয়েছি ওটা বসিয়েছি, ইন্টু এস করেছি, দিয়ে আমরা ওয়ার্ক ডান পেয়েছি 12mv²। সো দিস ওয়ার্ক appears to be done as the kinetic energy of the body. এই যে কার্যটা করা হয়েছে এটাই বস্তুটার কাইনেটিক এনার্জির পরিমাপক। সেই কারণে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইজ ইকুয়ালস টু ডাব্লু is equals to half mv². So the expression of kinetic energy becomes half mv². এবার আমরা পড়ব ওয়ার্ক এনার্জি থিওরেম। এই থিওরেমের বক্তব্য হচ্ছে কোনো বস্তুর দ্বারা কৃত কার্য তার কাইনেটিক এনার্জির পরিমাপক। That is, the work done by a force in displacing a body measures the change in kinetic energy of the body. তার মানে কি, কোনো একটা বস্তুর ওপর যদি কাজ করা হয় তাহলে তার কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, এবং যদি আমরা সেই বস্তুর উপর রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, কাজেই তার কাইনেটিক এনার্জিও কমে যাবে। এই থিওরেমটা এস্টাবলিশ করার জন্য আমি প্রথমে ধরে নিলাম যে এম ভরের কোনো একটা বস্তু ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলছে এবং তার উপরে এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে সে এই অ্যাক্সিলারেশন নিয়ে চলতে শুরু করলো, এবং কিছু সময় পরে তার ভেলোসিটি গিয়ে দাঁড়ালো ভি, এবং এই সময়ের মধ্যে ও এস ডিস্টেন্স কভার করলো। এবারে আমরা আবার v² = u² + twice as ইকুয়েশনটাই ইউজ করব, এবং সেখান থেকে আমরা এটাকে সরল করে পাবো v² - u² = 2as। এইবার আমরা এই ইকুয়েশনের দুদিকে হাফ m দিয়ে গুণ করব, দিয়ে আমরা এই জিনিসটা পেলাম হাফ mv² - হাফ mu² = রাইট হ্যান্ড সাইডে পেলাম হাফ m 2as, এখানে হাফ আর হাফ কেটে যাবে, দিয়ে পাবো mas। এবার আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে যে m ইন্টু a মানে হচ্ছে ফোর্স, সেই কারণে mas কে আমরা লিখতে পারি F ইন্টু s, and we also know that F into s is equals to work done. So I can write that half mv² - half mu² is equals to work done W. এইখানে আমরা দেখছি হাফ mv² মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি এবং হাফ mu² হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। So from this relation I get that the change in kinetic energy is equals to the amount of work done. এবারে আমরা একটা খুব পপুলার রিলেশন পড়ব, the relation between kinetic energy and linear momentum, রৈখিক ভরবেগ এবং গতিশক্তির ভেতরে সম্পর্ক। আমরা জানি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ mv²। এখানে আমরা কাইনেটিক এনার্জিকে ই দিয়ে ডিনোট করেছি, সো ই ইজ ইকুয়ালস টু হাফ mv²। আবার আমরা জানি যে পি ইজ ইকুয়ালস টু এমভি, পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি। কাজেই এই হাফ mv², এটার এম এর জায়গায় আমি যদি পি বাই ভি সাবস্টিটিউট করে দিই তাহলে আমি যে রিলেশনটা পাই সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু হাফ পি ভি। এইবার এই ভি ইজ ইকুয়ালস টু আমরা যদি পি বাই এম সাবস্টিটিউট করি, যেহেতু পি ইজ ইকুয়ালস টু এমভি কাজেই ভি ইজ ইকুয়ালস টু পি বাই এম হবে, সেই সাবস্টিটিউশনটা যদি আমরা করে দিই তাহলে আমরা পাবো ই ইজ ইকুয়ালস টু p² বাই টুয়াইস এম, which is a very popular relation. So we can say that kinetic energy E is equals to half mv² is equals to p² by twice m. এই রিলেশনটা খুব পপুলার রিলেশন। আবার আমরা অন্য দিক থেকে মোমেন্টামের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যেহেতু E is equals to p² by twice m, কাজেই p মানে p² is equals to কি হবে 2me, so p is equals to কি হবে √2me. This is also a very popular relation. Now comes potential energy, যার বাংলা হচ্ছে স্থিতিশক্তি।
কোনো বস্তুর পজিশন বা কনফিগারেশনের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে বস্তুর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। The potential energy of a body is defined as the energy possessed by the body by virtue of its position or configuration. এবার আমরা দেখি এই পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা কিভাবে মাপতে পারি। এই পোটেনশিয়াল এনার্জিও কিন্তু আমরা ওয়ার্ক ডান দিয়েই মাপবো। আমরা একটা এক্সাম্পল ধরে নিই, একটা বস্তুকে আমরা উপর দিকে ছুটে দিলাম। উপর দিকে ছুড়ে দিলাম মানে বস্তুটাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে আমরা ছুড়ে দিলাম। তাহলে বস্তুটার উপর এখন যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা নিচের দিকে কাজ করছে এবং বস্তুর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে উপর দিকে। এই ক্ষেত্রে আমরা বস্তুর উপর ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটা যদি ক্যালকুলেট করি, দ্যাট ইজ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস। এখানে এফ আর এস কিন্তু কমপ্লিটলি 180 ডিগ্রি ডিফারেন্সে রয়েছে, কাজেই এখানে আমরা এফ ডট এস করলে পাবো মাইনাস এফ এস। So here the work done is actually negative. এই নেগেটিভ ওয়ার্ক ডানটা বস্তুর ভেতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকছে। বস্তুটা যত উপর দিকে উঠছে তত তার পোটেনশিয়াল এনার্জি বাড়তে বাড়তে যাচ্ছে এবং তার কাইনেটিক এনার্জি কমতে কমতে যাচ্ছে। এই পোটেনশিয়াল এনার্জিটা কি করে বাড়ছে না, ওই কাইনেটিক এনার্জিটা যে কমছে সেই যতটা পরিমাণ কাইনেটিক এনার্জি কমছে সেটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জি হিসেবে বস্তুটার ভেতরে স্টোর হচ্ছে। এইবারে যদি বস্তুটাকে ওপর থেকে আস্তে আস্তে ফ্রি ফল করতে দেওয়া হয় তখন বস্তুটা কিন্তু নিচের দিকে পড়তে শুরু করবে। তখন বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখ এবং তার সরণের অভিমুখ দুটোই কিন্তু ডাউনওয়ার্ডস হবে। এই ক্ষেত্রে the particle the work done on the particle will be positive. এই ক্ষেত্রে কিন্তু বস্তুর গতিশক্তি ক্রমশ বাড়তে বাড়তে যাবে এবং এই গতিশক্তির বৃদ্ধি সে কোথা থেকে আনবে, কোথা থেকে পাবে? by virtue of losing its potential energy. এইভাবে যখন সে মাটিতে এসে পৌঁছবে তখন তার পোটেনশিয়াল এনার্জি সম্পূর্ণ শূন্য হয়ে যাবে এবং তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। কাজেই আমরা এখান থেকে বুঝতে পারছি যে the change in gravitational energy is equal to the negative of work done on the body by the gravitational energy. কাজেই আমরা এখানে লিখতে পারি পোটেনশিয়াল এনার্জিকে যদি আমরা ইউ দিয়ে ডিনোট করি, so we can write delta u is equals to minus of w. যে পোটেনশিয়াল এনার্জিটা নিয়ে আমি আগের স্লাইডটাতে ডিসকাস করছিলাম দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তার কারণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি is the energy possessed by a body by virtue of its position above the surface of the earth. কোনো একটা বস্তু সে আর্থের সারফেস থেকে কতটা উপরে আছে তার থেকে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে পারি। এবারে আসি কিভাবে সেই ক্যালকুলেশনটা করা হবে। ধরে নিই এম মাসের কোনো একটা বস্তুকে আর্থের সারফেস থেকে এইচ উচ্চতায় তোলা হলো, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য বডি এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কত হবে? ওয়ার্ক ডান শুড বি ইজ ইকুয়ালস টু আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। এইখানে ডিস্টেন্সটা হচ্ছে এইচ আর ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স মানে অ্যাকচুয়ালি দ্য ওয়েট অফ দ্য বডি, দ্যাট ইজ এম ইন্টু জি। So the work done by the body against gravity will be W is equals to mgh. এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। এরপর আমরা যাব প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি সংরক্ষণ সূত্র। এই ক্ষেত্রে আমাদের প্রথমেই ধরে নিতে হবে যে উই আর টকিং অ্যাবাউট আ কনজারভেটিভ ফোর্স। যে ওয়ার্ক ডানটা নিয়ে আমরা আলোচনা করব সেই ওয়ার্ক ডানটা হচ্ছে আন্ডার আ কনজারভেটিভ ফোর্স। তো কোনো একটা বডির ওপর যদি একটা কনজারভেটিভ ফোর্স অ্যাক্ট করে এবং তার অ্যাকশনের ফলে বস্তুটার উপরে কোনো ওয়ার্ক ডান করা হয়, দেন দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি, টোটাল মেকানিক্যাল এনার্জি বলতে আমরা বোঝাই কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সেইটা সবসময় কোনো একটা বডির ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এবার এই ব্যাপারটা আমরা একটু অ্যানালিসিস করে দেখি। আমরা প্রথমে ধরে নিই যে কোনো একটা বডিকে এফ এক্স কনজারভেটিভ ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে ডেল্টা এক্স পরিমাণ
ডিসপ্লেস করা হয়েছে। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম অনুসারে আমরা জানি যে কাইনেটিক এনার্জি চেঞ্জ দ্যাট ইজ ডেল্টা কে শুড বি ইকুয়াল টু এফ এক্স ডেল্টা এক্স। এবার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আমরা আগের স্লাইডেই দেখেছি যে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ আমরা কিভাবে ক্যালকুলেট করি, দ্যাট ইজ ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স ইন্টু ডেল্টা এক্স। এবারে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটাকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা পাবো ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু, এখানে দেখতে হবে যে ডেল্টা কে এর যা এক্সপ্রেশন, ডেল্টা ইউ এর এক্সপ্রেশন কিন্তু তার ঠিক অপোজিট। কাজে ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ শুড বি ইকুয়াল টু 0. From that we can get that delta of k plus u is equals to 0. এইবারে কোনো একটা বস্তুর কোনো একটা এন্টিটির ডেরিভেটিভ 0 মানে সেই এন্টিটিটা কি হবে, কনস্ট্যান্ট হবে। So we can get that k plus u equal to constant. এটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির ম্যাথমেটিক্যাল ফর্ম। এইবার আমরা চলে আসবো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, দ্যাট ইজ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির একটা অ্যাপ্লিকেশন। এটা খুব পপুলার অ্যাপ্লিকেশন। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ আ ফ্রি ফলিং বডি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্টে একটা বস্তু ছিল যার মাস এম, সেটাকে আমরা ফ্রি ফল করতে দিয়েছি। আফটার সাম টাইম এইটা বি পয়েন্টে এসছে, অ্যান্ড আফটার সাম টাইম ইট উইল কাম টু দ্য পয়েন্ট সি। সিটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। আমরা এটাও দেখতে পাচ্ছি এই ছবিটা থেকে যে এ পয়েন্টের ডিস্টেন্স ফ্রম সি ইজ এইচ, আর এ টু বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স। এইবার আমরা দেখব ফ্রম দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যে প্রত্যেকটা পয়েন্টে এ বি এবং সি প্রত্যেকটা পয়েন্টে এনার্জি দ্যাট ইজ দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি শুড অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট। এইবার চলে আসি আমাদের এই ডেরিভেশনটাতে। ধরে নিলাম এম মাসের বস্তুটাকে এ পয়েন্ট থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। যেহেতু এ পয়েন্ট থেকে বস্তুটাকে জাস্ট রিলিজ করা হয়েছে, সো ইট ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস কাইনেটিক এনার্জি। তাহলে এ পয়েন্টে যে মেকানিক্যাল এনার্জিটা থাকবে দ্যাট ইজ অনলি দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য পয়েন্ট এ। তাহলে এই পয়েন্টে বস্তুটার পোটেনশিয়াল এনার্জি কি হবে? পোটেনশিয়াল এনার্জিটা হবে এম জি এইচ। আমরা আগের স্লাইডেই দেখেছি। তাহলে টোটাল এনার্জি কত হবে এ পয়েন্টে? টোটাল এনার্জি হবে only the amount of potential energy as there is no kinetic energy. So the total energy will be mgh. So আমাদের এই ডেরিভেশনটা তাহলে দাঁড়িয়ে গেল যে এ পয়েন্টে mgh, বি পয়েন্টেও তাহলে mgh এনার্জি থাকতে হবে, অ্যান্ড সি পয়েন্টেও তাহলে mgh এনার্জি থাকতে হবে। If it satisfies, then I will say that okay, the principle of conservation of mechanical energy is satisfied for this case. এইবারে বস্তুটা যখন বি পয়েন্টে এলো তখন কি হলো? আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে এক্স। তাহলে গ্রাউন্ড থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কত? অবভিয়াসলি এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের বি পয়েন্টে বস্তুটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? এম জি এইচ মাইনাস এক্স। এবার আমরা ধরে নিলাম বি পয়েন্টে বস্তুটার ভেলোসিটি ভি বি। সো দ্য কাইনেটিক এনার্জি অ্যাট দ্য পয়েন্ট বি শুড বি হাফ এম ভি স্কোয়ার. So the total energy at the point B will be mgh minus x plus half m vb square. এবার আমি বার করব যে vb এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হওয়া উচিত। বি পয়েন্টে বস্তুটা এসে যখন পৌঁছেছে সেই ক্ষেত্রে কনসিডার করে দেখা যাবে যে বস্তুটা কিন্তু পড়তে যখন শুরু করেছে তখন ইট ওয়াজ অ্যাট রেস্ট, দ্যাট ইজ অ্যাট দ্য পয়েন্ট বি আই ক্যান সে ইউ ইজ ইকুয়ালস টু 0. বি পয়েন্টে আমরা ধরে নিয়েছি যে তার ভেলোসিটি হচ্ছে ভিবি, সো ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু ভিবি। দ্য অ্যাক্সেলারেশন উইথ উইচ দ্য বডি ইজ ফলিং ইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, কাজে এ ইজ ইকুয়ালস টু হবে জি, অ্যান্ড দ্য এস দ্য ডিসপ্লেসমেন্ট ইজ শোন ইন দ্য ফিগার অ্যাজ স্মল এক্স। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে পাই দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ইকুয়েশনটা থেকে পাই ইউ এর জায়গায় 0 বসাবো, এ এর জায়গায় জি বসাবো, আর এস এর জায়গায় এক্স বসাবো।
তাহলে ও হ্যাঁ অবভিয়াসলি ভি এর জায়গায় ভিবি বসাবো। তাহলে আমরা এই ইকুয়েশনটা রিডিউস করে যাবে হচ্ছে ভিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gx। এবার আমরা ঠিক আগের ইকুয়েশনটাতে চলে যাব যেখানে নাকি আমরা টোটাল এনার্জি অ্যাট বিটা কনসিডার করেছি। সেই এক্সপ্রেশনে আমি ভি বি স্কোয়ারের জায়গায় 2gx টা বসিয়ে দেবো, অ্যান্ড উই গেট দ্য টোটাল এনার্জি অ্যাজ mgh। তাহলে আমরা দেখছি এখনো পর্যন্ত প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কিন্তু স্যাটিসফাইড হচ্ছে, কারণ এ পয়েন্টেও mgh ছিল টোটাল এনার্জি, বি পয়েন্টেও সেটাই হয়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট সি। সি পয়েন্টে মানে হচ্ছে গ্রাউন্ড লেভেলে, যেহেতু কোনো হাইট নেই কাজেই দ্য টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকল ইজ জিরো। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য পার্টিকল হবে অনলি দ্য কাইনেটিক এনার্জি অ্যাট দ্যাট পয়েন্ট। আমরা ধরে নেব সি পয়েন্টে বস্তুটার ভেলোসিটি ভি সি। তাহলে বস্তুটার এনার্জি হবে, দ্যাট ইজ দ্য টোটাল এনার্জি হবে, কাইনেটিক এনার্জিটাই থাকবে, পোটেনশিয়াল এনার্জি থাকবে না। সো দ্য টোটাল এনার্জি উইল বি হাফ এম ভি সি স্কোয়ার। এবার ঠিক আগেরটার মতো আমি বার করব যে ভি সি এর ভ্যালু কত। আবার আমি কনসিডার করলাম যে বস্তুটা পড়তে শুরু করেছে এ পয়েন্ট থেকে, যেখানে নাকি ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ ইজ ইকুয়ালস টু জিরো। সেটা এসে পৌঁছেছে সি পয়েন্টে, যেখানে নাকি ফাইনাল ভেলোসিটি হ্যাজ বিকাম ভি ইজ ইকুয়ালস টু ভিসি with the gravitational acceleration, that is a is equals to g, and the total displacement is s is equals to h, total height টা কিন্তু ওর total displacement। তাহলে আমরা আবার ওই v স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস এই এক্সপ্রেশনটা ইউজ করে পেলাম ভিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh। Hence the total energy at c, here the energy means mechanical energy, hence the total mechanical energy at c will be, আমি এই ঠিক আগের ইকুয়েশনটাতে মানে যেখানে সি এর টোটাল এনার্জি, সি পয়েন্টের টোটাল এনার্জিটা বার করেছি সেই ইকুয়েশনটাতে আমি ভি সি স্কোয়ারের জায়গায় 2gh বসিয়ে দেবো। দেন আই গেট দ্যাট দ্য টোটাল এনার্জি অ্যাট সি ইজ অলসো mgh, and hence I can say that the total mechanical energy is conserved throughout the path. Thanking you for following my lectures sincerely.